একটা ব্যক্তিগত ব্যাপারে আমি আজকে আপনাদেরকে এখানে আসবার জন্য কষ্ট দিয়েছি। কিছুদিন ধরেই মিডিয়াতে বিশেষ করে আমার নির্বাচনে প্রার্থী হওয়া না হওয়া এত সংক্রান্ত আমার যে দুর্বলতার কথা, ব্যাংক ঋণ ইত্যাদি দিয়ে কথা বলা হয়েছে। এতদিন পর্যন্ত আমি এ সম্পর্কে বলিনি যে ধীরে ধীরে হয়তো বিষয়টা স্পষ্ট হবে। অনেকটা স্পষ্ট হয়তো হয়েছেও, তারপরেও যেহেতু পরশুদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমি মনে করি সে এখন আমার কথাটা বলা দরকার। প্রথম কথা হলো, এটা সবাই আপনারা জানেন যে আমি পেশাগতভাবে ঠিক ব্যবসায়ী বলা তো উচিত নয় আমাকে, ওরকম করে না। আমার একসময় গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, সেটা ছেড়ে দিয়েছি। পরে আমি একটা কোল্ড স্টোরেজ করেছি আমার এলাকাতে, এটা এখনো আছে, চলছে। লেখালেখি করি, টকশো করি। ওই কোল্ড স্টোর নিয়ে এখন প্রবলেম হয়েছে। মাঝে আমি একটা সিএনজি পাম্প করতে গেছিলাম, সেটাতেও সমস্যা হয়েছে। প্রধানত গত 15 বছর যখন স্বৈরাচার ছিল তখনকার সমস্যা হয়েছে। আমি এই কোল্ড স্টোরটা করেছিলাম, প্রক্রিয়াটা শুরু হয়েছিল 2007-08 দিক থেকে, লোন নেওয়া, স্যাংশন ইত্যাদি। 2010 বা 12 তারিখের দিকে এইটা কার্যক্রম শুরু করেছিল। কিছুদিন মোটামুটি ভালোই গেছে, কিন্তু 14-15তে এসে যখন দলের সাথে আমার সমস্যা হলো, আমি শেষ পর্যন্ত জেলে গেলাম। আমার সঙ্গে উদ্যোক্তা হিসেবে ছিলেন একজন, যিনি আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের বা থানা পর্যায়ের নেতা ছিলেন। আমি গ্রেপ্তার হবার আগে পরিস্থিতি দেখে আমার নিজের হাতে কোনো পাওয়ার রাখি নাই, কারণ যখন তখন গ্রেপ্তার হবার ভয় ছিল। উনি চালাচ্ছিলেন, কিন্তু আমি যখন গ্রেপ্তার হয়ে গেছি তারপরে ধীরে ধীরে আমি এই ব্যাপারে সম্পূর্ণভাবেই বিচ্ছিন্ন হয়ে পড়ি। বলা যেতে পারে যে যতদিন এরপরে আওয়ামী লীগ ছিল, যেহেতু আমার সাথে দলের সম্পর্ক আর ছিল না, বা দল থেকে আমি বহিষ্কার না হলে দল থেকে বেরিয়ে এসেছিলাম, ফলে যিনি আমার সঙ্গে ব্যবসায় ছিলেন তিনি আমার থেকে আলাদা হয়ে গেছেন, তার মতো করে এটা চালিয়েছেন। আমি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি, না পুলিশ বা অন্য কোনো জায়গাতে কোনো আমার সাহায্য নেওয়ার সুযোগও ছিল না। 24-এর পরিবর্তনের পরে আমি তখন যাই, প্রথম আমি এর মধ্যে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি এবং গিয়ে বুঝলাম যে সর্বমোট যেখানে 10-12 কোটি টাকা দিয়ে শুরু করেছিলাম এই লোন, এরপরে আরো ওয়ার্কিং ক্যাপিটাল গুলো নিয়ে 15-16 কোটি টাকা মতো, এক্সাক্ট হিসাবটা আমি করতে পারবো না, এইটা এখন হয়ে দাঁড়িয়েছে 32, এখন 36 কোটি টাকা। যেহেতু সামনে নির্বাচন, আমি খুব চিন্তিত ছিলাম। আমি এই ব্যবসা আবার, যিনি এমডি ছিলেন তার নামে 3টা মার্ডার কেস হয়েছে, একটা মানি লন্ডারিং কেস হয়েছে। উনি ওই ইউনিভার্সিটির চেয়ারম্যান হয়েছিলেন তখন, যেরকম ভোট হতো তার মধ্যে, এবং এইসব কারণে উনি পালিয়ে গেছেন। তিনি এবং তার স্ত্রী দুজনই ডাইরেক্টর ছিলেন। আমি তখন ব্যাংকের কাছে গেছি, এই অবস্থায় কি করতে পারি। তারা ওই আপনি দেখেন, আমি ব্যবসাটা যতদূর পারি নিজের যা অভিজ্ঞতা আছে তা দিয়ে করেছি, এবং গত 15 মাসে আমি ব্যাংকে 2 কোটি টাকার মতো পে ব্যাক করেছি। তার আগে এই পেমেন্টের শিডিউল আরো খারাপ ছিল, যে কারণে এত লোড হয়েছিল। এরপরে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে তাদের একটা নীতি অনুযায়ী, যেটাকে ঋণ সহায়তা বলে, আমি পুনঃ তফসিলের জন্য আবেদন করেছি এবং সেই তফসিল করা হয়েছে আমার পক্ষে। নিয়মটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক এটা দেবে, সিদ্ধান্ত করবে, এটা যে ব্যাংক আমাকে ফান্ডটা দিয়েছে তাদের সাথে কিছু কমপ্লায়েন্স থাকে, সেটা শেষ করবার পরে ঋণ খেলাপির লিস্ট থেকে আবার নাম কাটা যাবে। এখানে সমস্যা একটা দেখা দিল যে যেহেতু আমি সেক্রেটারি নই, এবং সেক্রেটারি হচ্ছেন এমডি এবং এমডি, তারা তো নাই।
এইটা কম্প্রেসে তারা প্রস্তুত তুললো, তখন একটা জুম মিটিং এ এটা নিষ্পত্তি করা হলো। কিন্তু তারপরেও এই সমস্যাটা চলতে থাকলো। লোকাল ব্রাঞ্চ আমাকে এরকম কোনো সার্টিফিকেট দেয়নি। তখন আমি কোর্টে গেছি। এই যে না দেওয়ার পেছনে একটা কথা বলি, যেহেতু নির্বাচন সবাই দেখছেন, আমি আমার দলের পক্ষ থেকে, এই জোটের পক্ষ থেকে, মানে গণতন্ত্র মঞ্চ নির্বাচনে দাঁড়াবো, আমাদের সিদ্ধান্ত আছে। আবার ওদিকে যুগপৎ আন্দোলনে যারা যারা ছিলাম তারাও একটা যৌথভাবে নির্বাচনটা করবেন অথবা আসন সমঝোতা হবে, সেই বিবেচনায় এইখানে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে রঘুনাথ থানা যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি, এবং তাকে হয়তো তার দল থেকে জানিয়ে দেওয়া ছিল যে তাকে দেওয়া হবে না। উনি সব রকম ভাবে বিরোধিতা করেছেন এবং শেষ পর্যন্ত এই জায়গা ধরে বিভিন্ন রকম প্র্যাকটিসে জিনিসটা বন্ধ করেছেন উনি। আমি ধারণা করি যেমন একটা চিঠি দেওয়া হয়েছিল তখন, এটাকে কল ব্যাক নোটিশ বলে, তাতে ধরা হচ্ছে 18 ডিসেম্বরের মধ্যে আমাকে সব টাকা দিতে হবে, নাহলে মামলা করবে। এটা লোকাল ব্রাঞ্চের বলার কোনো ক্ষমতা নাই। আমি জিজ্ঞেস করেছি হেড অফিসে, বলেছে আমরা এটা জানি না। আমি কমপ্লেন করেছি, করবার পরে ওই ম্যানেজারকে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু চাপটা অব্যাহতই ছিল, এই ধরনের কাজ হয়েছে। এবং যখন আর কোনো চিঠি আসছে না লোকাল ব্যাংক থেকে, যেটার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক আমাকে ক্লিয়ারেন্সটা দেবে, সেটা দিতে পারছে, তো আমি কোর্টে গেছি। গত 22 তারিখে এটার উপরে হিয়ারিং হয়েছে। হিয়ারিং হওয়ার পরে আমার পক্ষে অর্ডার গেছে যে আমার নাম যেন এখন আর এই খেলাপির তালিকায় না রাখা হয়, স্টে করে যাকে বলে। এই ঘোষণাটা বিচারকরা দিয়েছেন 1-1:30টার দিকে হবে। আমরা সবাই, আমি ছিলাম কোর্টে, চলে আসছি। সন্ধ্যার দিকে দেখেছি অনলাইনে আবার বলা হয়েছে যে এই অর্ডারটা রিকল করা হয়েছে, মানে ওই অর্ডারটাও স্টে করা হয়েছে। আমি জানি না, নিশ্চয়ই আপনাদের এরকম ধারণা আছে, এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা যেরকম আশা করেছিলাম বিচার ব্যবস্থা খুবই প্রভাবমুক্ত থাকবে, রাজনৈতিক বা দলীয় প্রভাব, বিষয়টা এরকম নয়, এবং এটা একটা প্রভাবের কারণে করা হয়েছে। এরপরে আমি আরেকটা কোর্টে এটা ট্রাই করেছি, সেখানে আমি রায় পাইনি। আমি আগামী কালকে চেম্বার জজে গেছি, সেখানে আমি প্রত্যাশা করছি যেখানে কোনো একটা রায় হয়তো হবে। খুবই দুর্ভাগ্যজনক হচ্ছে, আমি আপনাদেরকে ডেকে এই কথা বলতে চাই, প্রায় 15 বছর ধরে যে লড়াই হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে, আমি সেই লড়াই করেছি। সবাই জানে আমি 2 বছর জেলও কেটেছি, আমাকে রিমান্ডেও থাকতে হয়েছে। এবং এত অত্যাচার সহ্য করবার পরে ফিরে এসে ব্যবসায় যেখানে সহযোগিতা পাবার কথা, সেখানে দলের এই সমস্ত চাঁদাবাজি বলি, মামলাবাজি বলি, বা মনোনয়নের ব্যাপারে পরস্পরের সমস্যা বলি, তার কারণে এই পুরো ক্যাম্পেইনটা করেছে। যেমন বললাম, আমি একজন ঋণ খেলাপি, আমাকে নোটিশ দেওয়া হচ্ছে টাকা দেওয়ার জন্য। বিষয়টা মোটে নোটিশই ছিল না, ওরকম নোটিশ দেওয়া যায় না, তার জন্য শাস্তি হতে পারে। কোনো কোনো পত্রিকায় নোটিশটা চেপেছেন, কিন্তু এই জন্য যে সাজাটা হলো সেটা ছাপেনি। এই কারণে আমার মনে হয়েছে যে সবাইকে আমার ধারণাটা স্পষ্ট করা দরকার। আমি আশা করি আমার অ্যাপিলটা কোর্টের কাছে হচ্ছে, যেহেতু তারা বলছেন যে তোমার যিনি এমডি তিনি নাই, তিনি সই করবার অথরিটি, তাহলে আমরা এটা ক্যাম্পে দেবো। কমপ্লায়েন্স হলো তাকে এখানে হাজির করা, তার সাথে জুম মিটিং করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তখন বলেছে এটাতে চলবে, পরে বলছে না, হবে না, বলতে হবে অথবা সই করতে হবে গিয়ে এমবাসিতে। উনি সেটা করবেন এরকম কোনো সম্ভাবনা আমি জানি না, যোগাযোগ করে পাচ্ছি না। পলাতক লোক, তার মধ্যে এত মামলা, ওই জায়গায় সারেন্ডার করবে কিনা আমি জানি না। আমি করতে পারি, আমি বলেছি আমাকে একটু সময় দিতে হবে। এই সময়ের মধ্যে যেহেতু নমিনেশন সাবমিশন হবে, অতএব আমি চাচ্ছি যে আমার সিআইবিটা যাতে স্টে করা হয়, আমি নমিনেশন দিতে পারি, নির্বাচন করতে পারি, সময়ের মধ্যে আমি বাকি কমপ্লেন্সটা করতে হবে আমাকে। সেই সময়টাই দেয়া হচ্ছে না, এবং এই জন্য পক্ষ বিপক্ষ হয়ে গেছে। যেহেতু ওখানকার বিএনপি স্থানীয় প্রেসিডেন্ট একজন প্রার্থী, উনি তার প্রভাব দলগতভাবে ব্যবহার করছেন, দলের অংশ সেটা কোর্টেও করছে।